শুভেন্দুবাবুর এমনিতেও এখন আপাতত মাথার ঠিক নেই। তিনি মানে মুখে অত্যন্ত বাজে ভাষা বলে গালাগাল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো যা খুশি তাই বলেন। রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের অন্যতম সফল বিধায়ক, আবারও শিরোনামে। সরকারের সদ্য পেশ হওয়া বাজেটকে ঘিরে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে, তখন দলীয় অবস্থান এবং সরকারের আর্থিক রূপরেখা স্পষ্ট করতেই সামনে এলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেকার যুবকদের জন্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডারে অর্থ বৃদ্ধি এবং জনমুখী একাধিক প্রকল্পের সম্প্রসারণ, সবকিছুতেই উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেছেন তিনি। এই বাজেট কতটা জনস্বার্থে, কতটা রাজনৈতিক কৌশল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ট্রু নিউজ বাংলার বিশেষ আলোচনায় রত্না চট্টোপাধ্যায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটের পরিকল্পনা আশাকর্মী হোক, প্যারা টিচার হোক, সিভিক ভলেন্টিয়ার হোক, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হোক, সবার জন্যই কিছু না কিছু আছে। কিন্তু সবচেয়ে বড় নজর যে পরিকল্পনাটি কেড়েছে সেটা হচ্ছে যুব সাথী। তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা বেড়েছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে ম্যাম, যে যুব সাথীর সাথে যুব স্ত্রীর পরিকল্পনার কি কোনো বিভ্রান্তি, মানে এই দুটোর মধ্যে কি কোনো বিভ্রান্তি লোকের মধ্যে পড়ছে? যে যুব সাথী শুরু হয়েছে বলে যুব স্ত্রী বন্ধ হয়ে যাবে? যুবশ্রী না, যুবশ্রী, যুবশ্রী বন্ধ হয়ে যাবে, এরকম কি কোনো মানে এরকম একটা বিভ্রান্তি লোকের মধ্যে দেখা যাচ্ছে? এটার ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলেন। দেখুন, যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই প্রথম থেকে যখন এসছেন উনি মহিলাদের জন্য খুব ভেবেছেন। কারণ আপনারা জানেন যে প্রথমে এসে তিনি কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, কিন্তু মানে পুরুষদের জন্য সেইভাবে কোনো প্রকল্প তিনি এখনো ভাবে আনেননি এই বাজেটের আগে পর্যন্ত। তো যুবশ্রী ছিল, যুবশ্রী থাকবে। যুব সাথী নিয়ে আসা হলো যে ধরুন একদম বেকার যারা, একদমই কোনো ইনকাম নেই, তাদেরকে ১,৫০০ টাকা করে মাসে দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হচ্ছে? যে বাড়িতে চাল ডাল তেল নুন কেনার জন্য নয়, যাতে তারা এই টাকাটা জমিয়ে তার মানে তারা ধরুন বছরে প্রায় ১৬-১৭ হাজার টাকা পাবে বা তার বেশি ১৮,০০০ টাকা পাবে। তারা এই টাকাটা দিয়ে যাতে কোনো উদ্যোগ চালু করতে পারে, কোনো ছোটোখাটো ব্যবসা চালু করতে পারে, যাতে তাদের মানে একটা ইনকামের রাস্তা তৈরি হয়, যারা একদমই টাকা নেই, যারা কিছু করতে পারছে না। এবং এটা তারা ৫ বছর পর্যন্তই পাবে। এরকম না কি যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন যে ২৫ বছরে শুরু হলে ৬০ বছর পর্যন্ত তার কন্টিনিউয়াস চলতে থাকবে, ৬০ বছরের পরে সেটা অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যাবে, সেটা তাকে আর বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করতে হবে না। ওই নামটাই, যেটা ৬০ কমপ্লিট হয়ে গেল, সেটা অটোমেটিক বার্ধক্য ভাতায় রূপান্তরিত হবে। কিন্তু যুবসাথীর ক্ষেত্রে সেটা নয়। ২১ বছরের বয়সের থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যে সমস্ত পুরুষ কিছুই করে না, একদম ঘরে বসে আছে, তাদেরকে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে, যাতে তারা কোনো রকম কোনো উদ্যোগ নিয়ে কিছু করতে পারে। তার যার যেটা বিশাল কিছু ১৮,০০০ টাকা বছরে পেলে ৫ বছরে এমন বিশাল কিছু হবে না, কিন্তু তবুও সেই টাকা দিয়ে যাতে সে নিজের একটা জায়গা তৈরি করতে পারে, নিজের এই সরকারের ১,৫০০ টাকার ওপরে সে যেন নির্ভর না হয়, সেই কারণে যুবসাথীটা করা হয়েছে। এই যে যুব সাথী পরিকল্পনা, এটা আমি যদি খুব ভুল না হই ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে দেখা যায়নি। এই প্রথম বাংলায় দেখা গেল যে যুবকদের জন্য কিছু ভাবা হচ্ছে, মানে বেকার যুবকদের জন্য কিছু ভাবা হচ্ছে। এবং কিন্তু এই ভাবনার পেছনে তো একটা খরচা আছে যেটা সরকারকে বহন করতে হবে। এবং যদি আমি বাজেটের টোটাল অ্যাপ্রক্সিমেটলি এক্সপেন্ডিচার বেরোচ্ছে ৪ লক্ষ কোটি টাকার মতো। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে বেকার ভাতা, এটা অভাবনীয় একটা ব্যাপার, কারণ এই ধরনের সাহায্য পেলে লক্ষ লক্ষ যুবক কিছু না কিছু নিশ্চয়ই করতে পারবে, কিন্তু সরকার এই টাকাটা কিভাবে বহন করবে সামনে পরবর্তীকালে গিয়ে? দেখুন, সরকারের তো নিজস্ব একটা ইনকাম আছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা যে ট্যাক্সটা আমাদের যে নেওয়া হয়,
সেটা একটা রাজস্ব আদায় হয়, অনেকটাই হয়। এছাড়াও যে সমস্ত ছেলে মেয়েদের যে এই ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছে, তারা যদি সত্যি মানবিক হয় যে হ্যাঁ মমতা দি আমাদের ১,৫০০ টাকা দিয়েছে, আমরা সেটাকে নিয়ে কিছু একটা চালু করতে চাই, তাহলে তো তারা ইনকাম করলে তারাও ট্যাক্সের দিকেই এগোবে। তো প্রথমত, দ্বিতীয়ত হলো যে আপনি যেটা বললেন যে সারা ভারতবর্ষের কোথাও নেই, ভারতবর্ষের কোথাওই মমতাদির আগে কেউই কোনো প্রকল্প তৈরি করেনি। মমতা ব্যানার্জি ১১ সালে ক্ষমতায় আসার পর প্রথম যে প্রকল্পটা এনেছিল সেটা কন্যাশ্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মহিলা, তাই তার মাথায় এসছে যে মেয়েদেরকে স্বাবলম্বী করো, সেই ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। রূপশ্রী আপনারা জানেন যে গ্রাম বাংলায় বাবা মাদের খুবই অসুবিধে মেয়েদের বিয়ে দিতে, ২৫,০০০ টাকা এককালীন বিয়ের আগে দেওয়া হয়। তো প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়েছে, প্রায় ৮০-৯০টা প্রকল্প এখন পশ্চিমবঙ্গের বুকে চলে। শুভেন্দু অধিকারী সব জায়গায় বলছে যে আমরা ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব, অথচ আবার অন্যদিকে বলছে মধুচক্রের মতন ভাতা চক্রে তৃণমূল কংগ্রেস বাংলাকে ডোবাতে চাইছে আসন্ন নির্বাচনের আগে। এই বিচারিতার উপরে আপনি কি বলছেন? দেখুন একটা কথা বলি, যিনি বলছেন আমরা এলে ৩,০০০ টাকা দেব, আবার তিনিই বলছেন মধুচক্রের মতন করে ভাতা চক্রে পশ্চিমবঙ্গকে শেষ করছে। তো আমার বক্তব্য যেটা হলো, শুভেন্দুবাবুর এমনিতেও এখন আপাতত মাথার ঠিক নেই, তিনি মানে মুখে অত্যন্ত বাজে ভাষা বলে গালাগাল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো যা খুশি তাই বলেন। অথচ তার কিন্তু মাথায় রাখা উচিত, তিনি আজকে বিজেপিতে দাঁড়িয়ে এমন বড় বড় কথা বলছেন, তার রাজনৈতিক উত্থানই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তৃণমূল কংগ্রেসে বহুদিন তিনি ছিলেন, অনেকগুলো পদ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দিয়ে রেখেছিল। আমি যেটুকু জানি, শুভেন্দু অধিকারী এবং তার পরিবার, শিশির অধিকারী থেকে শুরু করে তার পরিবার, প্রায় ৩৫টা পদ তাদের পরিবার পেয়েছিল। তো আমার মনে হয় যে এতটা বেইমান না হলেই ভালো হয়, কারণ যার হাত ধরে রাজনীতিতে এসছেন, যিনি আপনাকে এত সম্মান দিয়েছে, আজকে রাজ্যের মন্ত্রী করেছেন, আরও বিভিন্ন হলদিয়ায় বিভিন্ন পোর্ট টোর্টে যে সমস্ত তার পদগুলো দিয়েছিলেন, তো আমার মনে হয় যতটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি কম দেবেন, মানুষ ওনার প্রতি তবুও মানে একটু হলেও চোখ তুলে তাকাবে। কিন্তু উনি যত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক ততটাই ওপরে উঠতে থাকবেন, আর উনি ততটাই ডাউন হতে থাকবেন। কারণ বাংলার মানুষ আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খুব বিশ্বাস করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের বড় অস্ত্র হয়ে উঠেছে বিভিন্ন সরকারি ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যা সাহায্য করছে বহু মানুষের। তবে বিরোধীদের অভিযোগ, ভাতা দিয়ে ভোট টানার চেষ্টা হলেও স্থায়ী কাজ ও আয়ের ব্যবস্থা হয়নি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া ক্ষোভের সামনে ভাতা কতটা কার্যকর হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মমতা ব্যানার্জির মতন গণনেত্রী ভারতবর্ষে হয়তো আর দেখা যাবে না। উনি মাটির একটা গন্ধ পান। আমার কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে খুবই সুন্দরভাবে পরিচালিত করেছে টু ক্যারি অন দ্য লেগেসি। কিন্তু আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনও মমতা ব্যানার্জি হয়ে উঠতে পারবে? কারণ মমতা ব্যানার্জির মতন স্ট্রিট পলিটিক্স বা যেটাকে একদম বলে গ্রাউন্ড লেভেল পলিটিক্স, সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি কখনো দেখেনি। এবার আমি যেটা বলছি সেটা হলো যে দেখুন, জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৮৪ সালে যখন প্রথম এমপি হন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ অবধি যখন অবধি মুখ্যমন্ত্রী উনি হননি, উনি ৭বার মনে লোকসভায় জিতে গেছেন এবং মন্ত্রিত্ব সামলেছেন লোকসভায়, রেলের ২বার রেলমন্ত্রী হয়েছেন, নিজে বাজেট পেশ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে দিল্লিতে তিনি মন্ত্রী থাকুন যাই থাকুন, পশ্চিমবঙ্গে কিন্তু তাকে লড়াই করতে হয়েছে। সিপিএম কিন্তু এমনি এমনি তাকে জমি ছেড়ে দেয়নি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সংগ্রামের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই জায়গায় আসতে হয়েছে। এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, সেই লেগেসি ধরে তিনিও মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। তাকে মুখ্যমন্ত্রী হতে গিয়ে কিন্তু তার মাথা ফেটেছে, তার কোমর ভেঙেছে, তার হাত ভেঙেছে, তার চোখে কাচের টুকরো ঢুকে গেছে।
প্রচুর শরীরের উপর দিয়ে তার সিপিএম ওনাকে অত্যাচার করেছে, তারপরেও সেই মহিলাকে ঘরে আটকে রাখতে পারেনি। প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিপদে মানুষের পাশে গেছেন, নন্দীগ্রাম আন্দোলন করেছেন, সিঙ্গুর আন্দোলন করেছেন, করে মানুষের বিশ্বাস অর্জন করে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তাকে কেউ কিন্তু সিংহাসনে এনে বসিয়ে দেয়নি। তাই যে মানুষটাকে বিশ্বাস করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসনে বসিয়েছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে দেখে মানুষ তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, তাই তার প্রতি বিশ্বাস তো আছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো তার ভাইপো, তিনিও কিন্তু ছোটবেলায় থেকে পিসিকে লড়াই করে উঠতে দেখেছে। একই বাড়িতে থাকতেন ওনারা, আলাদা বাড়িতে থাকতেন না। পিসির যখন মাথা ফেটে যায় 1990 সালে, তখন অভিষেকের বয়স 2-3 বছর বয়স। 2-3 বছর বয়স থেকে ও দেখছে পিসিকে এইভাবে লড়াই করতে, সিপিএম মারছে, আজ হসপিটালে কাল জেলে, এইসব আন্দোলনগুলো ও দেখেছে। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নতুন জেনারেশনের কিভাবে রাজনীতি করা উচিত, আজকে আমাদের এসআইআর হচ্ছে, এসআইআরে যেভাবে বিজেপি মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারকে মানে ঠকিয়েছে, মানুষ যেভাবে নাম বাদ গেছে, ওরা পশ্চিমবঙ্গকেও ঠিক সেই ভেবেছিল যে পশ্চিমবঙ্গেও এইভাবে আমরা ঠকিয়ে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে নাম কাটিয়ে বহু মানুষের নাম বাদ দিয়ে ইলেকশন করব, জিতে আমরা সরকার গঠন করব। কিন্তু অভিষেক ব্যানার্জি যেহেতু নতুন জেনারেশন, ও কিন্তু এটা ডিজিটালি এত সুন্দর করে প্রোগ্রামটা করেছে। আমাদের প্রত্যেকের এমএলএর ওয়ার রুম আছে, আমাদের ওয়ার রুমে প্রত্যেক দিন কিন্তু আপডেট নিতে হচ্ছে, কত এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে, কত বিলি হয়েছে, কত মানুষ অ্যাবসেন্ট আছে, কত ম্যাপিং হয়েছে, তাতে কাদের হেয়ারিংয়ে ডাকা হয়েছে, কারা আসেনি, লজিক্যাল ডিসক্রিপেন্সি কত ডাকা হয়েছে, কতজন এসছে, কতজন আসেনি, এই সমস্ত আমরা ওয়ার রুম থেকে কিন্তু কন্টিনিউয়াস এগুলো করছি, এবং সেটা দলের ওপর মহলে আমাদের এই খবরগুলো করতে হচ্ছে। এই কাজটা উত্তর বিহার, হরিয়ানা, দিল্লি কোথাও হয়নি, যেটা অভিষেক ব্যানার্জি পেরেছে। এবং আমি মনে করি যে অভিষেক যেভাবে শক্ত হাতে এসআইআরটা করলো, যেটা ভেবে ইলেকশন কমিশন তথা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসআইআর করতে এসেছিল, অভিষেক অনেকটাই আটকে দিয়েছে। এবং আমরা এমএলএ এমপিরা বা কাউন্সিলররা, আমরা যারা এসআইআর নিয়ে কাজ করেছি, আমাদের কিন্তু অভিষেকের কথা শুনে কাজ করে কিন্তু আমরা অনেকটা লাভবান।